অনুশ্রীর দাদা এবারে ঈশানের দিকে কুস্তির ময়দানে নামার লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা ঈশান দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুশ্রীর দাদাকে একের পর এক লোককে কুস্তির ময়দানে হারাতে দেখে, ঠিক সেই মুহূর্তে ঈশান যখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাবাশি দিতে থাকে অনুশ্রীর দাদাকে ইমপ্রেস করার জন্য, যখন কিনা বলতে থাকে যে সাবাস ভাইদা সাবাস, এরকম করে চালিয়ে যান, ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর দাদা যখন বলতে থাকে যে খুব তো গণতালি দিয়ে আমাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছিস, একবার এক রাউন্ড খেলবি নাকি আমার সঙ্গে, পারবি নাকি কুস্তির ময়দানে, আয় না হয় আমার সঙ্গে একবার লড়াই করে দেখা। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বড় মুখ করে বলে উঠে যে হ্যাঁ, এই কুস্তি আবার এর থেকে বড় কী আছে বলুন তো, আমি এর থেকে কত বড় বড় খেলায় আমি সকলকে মাত দিয়ে এসেছি, আর এটা তো সামান্য একটা কুস্তি লড়াই ছাড়া কোনো কিছু নেই। এই সম্পর্কে আমার সম্পূর্ণরূপে ধারণা আছে এবং এটাতে আমি 1 মিনিট আপনাকে এক চুটকি বাজে আপনাকে হার মানিয়ে দিতে পারবো। ঠিক সেই মুহূর্তে গ্রামবাসীরা সকলে যখন সমালোচনা করতে থাকে এবং বলতে থাকে যে এই ছেলেটা কি পাগল হয়ে গিয়েছে নাকি, কাকে কি বলছে, ঋষি যে কিনা আজ অব্দি কুস্তিতে হার মানেনি সেই ঋষিকে নাকি এই ছেলে মাত দিয়ে দিবে, এটা কোনো কথা হলো? এই ছেলে তুমি ভেবেচিন্তে কথা বলছো তো, তুমি হয়তো বা এই গ্রামে নতুন এসেছো তার জন্য হয়তো বা তুমি বুঝতে পারছো না, আমাদের ঋষি কিন্তু যথেষ্ট পরিমাণে এক্সপার্ট এই বিষয়ে এবং ঋষিকে হার মানানো এতটাও কিন্তু সহজ না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান বলতে থাকে যে না, এটাই একটা মোক্ষম সুযোগ, এই সুযোগে আমাকে যে করেই হোক না কেন অনুশ্রী দাদাকে ইমপ্রেস করতে হবে এবং অনুশ্রী দাদাকে যদি আমি একবার এই কুস্তির ময়দানে হার মানিয়ে দিতে পারি তাহলে অনুশ্রী দাদা নিশ্চয়ই আমার উপর ইমপ্রেস হবে এবং সে আমাকে ভালো চোখে দেখতে শুরু করে দিবে, কারণ এমনিতেই সে আমাকে খুব একটা ভালো চোখে যে দেখে না সেটা তো আমি খুব ভালো করেই বুঝতে পারছি। অন্যদিকে অনুশ্রীর কথা ভেবে যখন কিনা ঈশান কুস্তির লড়াইয়ে নেমে পড়ে অনুশ্রীর দাদার বিরুদ্ধে এবং অনুশ্রীর দাদা যখন বলতে থাকে যে আয় ভ্যাবলা আয়, এবার দেখ তোকে আমি ক্যাবলা কী করে বানিয়ে দিই, এবার আমি তোকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবো যে তুই আসলে সত্যিকারেরই ক্যাবলা এবং তোর দ্বারা কিচ্ছু হবে না, শুধুমাত্র ওই গোবর পরিষ্কার করা ছাড়া। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুস্তির ময়দানে ঈশানের সঙ্গে অনুশ্রীর ভাইদার লড়াই শুরু হয়ে যায় এবং সেই মুহূর্তে যখন কিনা ঈশান অনুশ্রীর ভাইদার কাছে একের পর এক মাত পাওয়ার পর যখন কিনা মুখ থবড়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে ঈশানকে বেধড়ক মারধর খেতে দেখে সেখানে যখন কিনা আয়ুষ ঈশানকে দেখে ফেলে এবং আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম এ কী সাংঘাতিক ব্যাপার, ঈশান এসব কী করছে বলো তো, ঈশানকে তো রীতিমতো মেরে হালুয়া বানিয়ে দিচ্ছে, ওদিকে দেখো তুমি কী পরিমাণে বেচারাটার গায়ে হাত তোলা হচ্ছে, তার সত্ত্বেও ঈশান কেন এই মারধরগুলো খাচ্ছে অনুশ্রীর দাদার কাছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলে থাকে যে ছোটো সাহেব এটা মারধরও বলে না, এটাকে গ্রামে ভাষায় কুস্তি লড়াই বলে এবং এই সমস্ত কিছুতে ওরা সম্পূর্ণরূপে অভ্যস্ত বিধে এই সমস্ত কিছু ওরা করে এবং এটা একটা ওদের জন্য একটা খেলার মতন এবং এই সমস্ত কিছু আপনারা শহরের লোকেরা নিশ্চয়ই বুঝবেন না, কিন্তু এদের জন্য সমস্ত কিছু ঠিক আছে এবং ঈশান সাহেব এই সমস্ত কিছু এই কারণে করছে যাতে করে কিনা সে কোনো মতে এই লড়াইয়ে অনুশ্রীর দাদা ভাইকে হার মানিয়ে যাতে তাকে ইমপ্রেস করতে পারে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে নিজের জীবনে বিপন্ন করে দিয়ে কি এই সমস্ত কিছু করবে বলো তো, আমার ভাইটা তো মরে যাবে, না না আমাকে যে করে হোক না আমার ভাইকে বাঁচাতেই হবে, কুসুম তুমি সরে যাও। ঠিক সেই মুহূর্তে কুসুম বাধা দিয়ে বলতে থাকে যে না, এই লড়াইটা ঈশান সাহেবকে একাই লড়তে দিন, কারণ ঈশান সাহেবের শক্ত হওয়া প্রয়োজন, কারণ সব পথে যদি আপনি বারবার করে তাকে সাপোর্ট দেওয়া শুরু করে দেন তাহলে কিন্তু সে রীতিমতো আপনার উপরে নির্ভর হয়ে পড়বে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।